আজকের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি প্রণব সাহা। নিরাপদ খাদ্য আন্দোলনের নাগরিক সংগঠন বিসেফ ফাউন্ডেশনের আয়োজনে আজকের অনুষ্ঠানে সহযোগিতা করেছে এসিআই এগ্রি বিজনেসেস। বলা হয় কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। এটা পুরনো কথা, আর সবচেয়ে নতুন হলো এই করোনা অতিমারির সময় সবচেয়ে বেশি সচল ছিল কৃষিখাত, আর সবচেয়ে কম প্রণোদনা পেয়েছে কৃষিখাতই। দেশ স্বাধীনের পর যে জমিতে 7.5 কোটি মানুষের খাদ্য উৎপাদন হতো, কৃষকের কঠোর পরিশ্রম আর সরকারের নীতি সহায়তার পাশাপাশি বেসরকারি খাতের অবদানে সেই একই জমিতে এখন 18 কোটি মানুষের খাদ্য উৎপাদন হচ্ছে। বরং আগের চেয়ে কমেছে কৃষি জমির পরিমাণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাতির জন্য কৃষি যে অবদান রাখলো, আর তার তুলনায় কতটা সমৃদ্ধ হলো দেশের কৃষিখাত? সেই প্রশ্নের জবাব খুঁজতেই আজকের বিশেষ আয়োজনের বিষয় সমৃদ্ধ কৃষি, নাগরিক ভাবনা। আর আজ আমাদের এই বিশেষ আয়োজনে কথা বলার জন্য অনলাইনে যুক্ত আছেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ রাজ্জাক। আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন এসিআই এগ্রি বিজনেসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ডক্টর ফাহ আনসারি। ডক্টর আনসারি, আপনাকেও স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনাটা শুরু করতে চাই, তবে শুরুতে আমি যেতে চাই ডক্টর জয়নুল আবেদিন। আমরা গত সপ্তাহে এই আলোচনাটার সূচনা করেছি, আজকের দ্বিতীয় পর্ব। আপনি গতবার বলেছিলেন যে কৃষি কিছুটা সমৃদ্ধ হয়েছে, তবে যতটা আশা করা গিয়েছিল ততটা হয়নি। নাগরিক ভাবনা হিসেবে আমরা কথা বলছি আজকে আমাদের সঙ্গে মন্ত্রী মহোদয় আছেন, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। আপনি যদি নাগরিকের দিক থেকে তুলে ধরেন যে কৃষির আর কি সমৃদ্ধ চাই, আর কি বিকাশ চাই, যেটি আমরা মনে করি আমাদের কৃষিকে সমৃদ্ধ করবে, একই সঙ্গে বাংলাদেশের জন্য জিডিপি থেকে শুরু করে অর্থনীতি এবং মানুষের জন্য কৃষি অবদান রাখবে, যদি আপনি শুরু করেন ডক্টর জয়নুল আবেদিন। থ্যাংক ইউ সো মাচ প্রণব। বিসেফ ফাউন্ডেশনের তরফে শ্রোতা মণ্ডলীকে এবং মাননীয় মন্ত্রী এবং আনসারিকে দুজনকেই স্বাগতম জানাচ্ছি। প্রণব শুরুতে বলেছে যে মানে কৃষি সমৃদ্ধ হয়েছে, 7.5 কোটি মানুষের একসময় খাওয়া হতো না, এখন সেটা 18 কোটি মানুষের খাওয়া হচ্ছে। কৃষির প্রবৃদ্ধি হয়েছে, অবশ্যই হয়েছে। আর সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী পুনরুল্লেখ করেছেন যে কৃষিকে প্রাধান্য দেওয়া হবে সবসময়, এবং উনি আরো অনেক কিছু বলেছেন। কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে বেশ কয়েকটা নাগরিক আলোচনা করেছি গত কয়েক সপ্তাহ ধরে, এবং সেগুলো হয়তো আপনাদের সামনে সবার সামনে তুলে দেবো, এবং মাননীয় মন্ত্রীও আছেন, ওনার জন্য হয়তো ওনার কাছে আমাদের এই ভাবনাগুলো তুলে ধরবো। তো অনেক ভাবনার মধ্যে আজকের এই সময়ের কারণে হয়তো অল্প কিছু ভাবনার আমরা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হয়তো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমটা হলো যে কৃষির উন্নতির সাথে সাথে কৃষির উন্নতির একটা তো আমরা সবসময় খেয়াল করি যে কত উৎপাদন হলো আমরা, কিন্তু সেই সাথে একটা জিনিস আমরা কখনো উল্লেখ করছি না যে কৃষকের কতখানি উপকার হলো, কৃষক কতখানি লাভবান হলো, কৃষকের অর্থনৈতিক উন্নতি কতটা হলো। কারণ ওটার উপরেই সার্বিক যে কৃষির উন্নতি, দেশের অর্থনৈতিক উন্নতি সবকিছু নির্ভর করে। কারণ সেটা যদি না হয় তাহলে পরে আসলে আমাদের দেশের যে অর্থনৈতিক উন্নতির কথা বলছি, আমার মনে হয় যে কৃষির যে প্রাধান্য দেওয়া হচ্ছে সেটাও আসলে অপ্রাসঙ্গিক হয়ে যায়। এবং এটার আজকে দেখা যাচ্ছে যে করলা রাস্তায় ফেলে দিচ্ছে, টমেটো রাস্তায় ফেলে দিচ্ছে, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। ফলে ন্যায্য মূল্যটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যায়, প্রাপ্তি হয়ে যাচ্ছে, এবং সেই সাথে তার উৎপাদন খরচও কমানো দরকার। উৎপাদন খরচ কমে আসে, যে মূল্যটা পায় তারপরে যাতে তার পকেটে পয়সা থাকে। কিন্তু এর জন্য বাজার ব্যবস্থাপনা দরকার। প্রত্যেকটা ফসলেরই একটা নিজস্ব একটা বাজার ব্যবস্থা গড়ে উঠছে, সেটা খারাপ হোক আর ভালো হোক বা দুর্বল হোক, কিন্তু বাজারের ব্যবস্থাপনাটা আসলে খুবই দুর্বল আমাদের। এই ব্যবস্থাপনাটার জন্য আমাদের আজকে নাগরিক ভাবনা থেকে আমরা বলছি যে বাজার যে ব্যবস্থাটা সেটাকে আরো ব্যবস্থাপনা দরকার, যাতে করে কৃষক ন্যায্য মূল্য পায় এবং মূল্যের যে স্থিতিশীলতা সেগুলো যাতে বজায় থাকে, এবং সেই ন্যায্য মূল্যের সাথে সাথে যাতে ভোক্তাও যাতে ন্যায্য মূল্য পায়। আমাদের দুটো দিকে দেখতে হবে, কিন্তু সব লাভ যেন মাঝখানের যে ভোক্তার উৎপাদকের মাঝখানে যেন শুধু চলে বন্টন না হয়ে যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গাটা আমি মনে করি যে সরকারের কৃষি বাজার ব্যবস্থাপনার জায়গায় সরকারের একটা ভূমিকা আছে, এবং সেই সাথে প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে এবং অন্যান্য কৃষি মন্ত্রণালয়ের সাথে সাথে অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয় আছে তাদেরকে সাথে নিয়ে এই একটা কাজ করা দরকার। এটার জন্য ব্যবস্থাপনা আমাদের সুস্পষ্ট প্রস্তাব হলো এটার জন্য কৃষি
এগ্রিকালচার একটা প্রাইস কমিশন, কৃষি প্রাইস কমিশন, মূল্য কমিশন তৈরি করা উচিত, যেটা আসলে এই বাজার ব্যবস্থাপনাটাকে করবে। এবং সেই সাথে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং যেটা আছে তাকেও আসলে শক্তিশালী করা দরকার। এবং তার যে কর্মকাণ্ড শুধু বাজার মনিটর করার থেকেই নয়, কর্মকাণ্ডকে আরো বিস্তৃত করা যায় কিনা, যাতে করে আমরা কৃষকের ন্যায্য মূল্য পাই এবং বাজার ব্যবস্থাপনার যে অস্থিতিশীলতা এবং অব্যবস্থা থাকে সেগুলো এটা গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে এন্টারপ্রেনিউর ডেভেলপ করা দরকার এবং কৃষি সংক্রান্ত, কৃষি ভিত্তিক জব ক্রিয়েশন দরকার গ্রাম এলাকায়। ডক্টর জয়নুল আবেদিন, আমরা একটু এই দুটো পয়েন্ট একটু শুনে আসি, পরে আপনারটা আবার আসবো। আমি এই দুটো পয়েন্ট একটু শুনি, এই পয়েন্টটা এখনই শেষ করছি। এবং ফলে আমি মনে করি যে আরেকটা জায়গাটা যেটা কৃষিতে যে নবীন কৃষকদের, যারা ইয়াং গ্রুপ আছে তাদেরকেও কৃষিতে আসলে উদ্বুদ্ধ করা দরকার। সেটার জন্য একদিকে জব ক্রিয়েশন এবং কৃষিকে আসলে কি করে আরো আধুনিকীকরণ করা যায় সেটা নিয়ে চিন্তা করা দরকার। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর আনসারের কাছে যেতে চাই। আপনি বাজার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত আছেন, আবার কৃষির উৎপাদনের ক্ষেত্রেও আপনাদের একটা ভূমিকা আছে। আবার যেটি বললেন ডক্টর জয়নুল আবেদিন যে কৃষি উদ্যোক্তা, সেখানেও একটু কাজ করছেন আপনারা, আমরা জানি এসিআই এগ্রি বিজনেস থেকে। আপনি যদি বলেন, যদি এইটাকে সহায়তা দেওয়ার জন্য সরকারের কি সহায়তা চান, বা আপনারা কিভাবে রাখছেন এই ভূমিকাটা? ডক্টর আনসার, আজকের আলোচনা যেটা প্রাইমারিলি ফোকাস করছে সমৃদ্ধির কৃষি, অ্যাকচুয়ালি বাংলাদেশের কৃষি সমৃদ্ধির পথে আগাচ্ছে এবং এর পিছনে সবচেয়ে বেশি যেটা কাজ করেছে গত 3 বছর ধরে, সেটা হচ্ছে আমরা অত্যন্ত গর্বিত যে বাংলাদেশের মাননীয় কৃষি মন্ত্রী একজন কৃষি বিজ্ঞানী, যেখানে আমি মনে করি কৃষির প্রতিটা সম্পূরক কৃষিতে যাওয়ার জন্য যা করা দরকার সেদিকে সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পলিসিগুলো ডেভেলপ হচ্ছে। আর এই পলিসিগুলো আমরা প্রাইভেট সেক্টরে ব্যবহার করার ফলে আলটিমেটলি কৃষকের বেনিফিট হচ্ছে। আমরা যে বাজার ব্যবস্থাপনার কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি, স্পেশালি এসিআই, আমরা সম্পূরক কৃষি নিয়ে কাজ করি। একেবারে মাঠ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কৃষিতে যা কিছু করা দরকার সর্বক্ষেত্রে আমরা কাজ করছি। ব্রিডিং করছি, আমরা সিড দিচ্ছি, ফার্টিলাইজার দিচ্ছি, আমরা সবই করছি। তারপরে হলো আমরা প্রসেস করি এবং ফাইনালি ফরওয়ার্ড লিঙ্কে আমরা মডার্ন ট্রেডে আমরা কাজ করছি। এই যে ফরওয়ার্ড লিঙ্কে যে মডার্ন ট্রেডে কাজ করছি, এটাও কিন্তু একটা বাজার ব্যবস্থাপনা। এবং এই বাজার ব্যবস্থাপনাতে হয়তো আমাদের প্রয়াসটা এখন পর্যন্ত খুব ছোট, বাট গতি অনেক স্পিডি আছে। আমরা অন্যান্য যে কাজগুলো করছি সেটা হচ্ছে আমরা কৃষকের ক্ষেতে আমরা ফসল উৎপাদন করি এবং সেই ফসল আমরা জাস্ট ন্যায্য মূল্যে কিনি, যেটার ফলে কৃষক যেহেতু প্রি ডিটারমাইন্ড প্রাইসে তারা বেচতে পারে, তখন সেখান থেকে তারা প্রফিট করার একটা ব্যবস্থা হয়েছে। তারপরে আমরা যেটা করতে পারিনি সেটা হচ্ছে প্রাইমারিলি পোস্ট হারভেস্ট করার পরে যে স্টোরেজ যে ফ্যাসিলিটিসটা, এটা আমরা দিতে পারিনি। এটা দিলে হয়তো বাজার ব্যবস্থাপনায় কিছুটা উন্নত হতো এবং সেক্ষেত্রে কৃষককে তো যথেষ্ট প্রাইস বেনিফিট পেত। এইভাবে আমরা কাজগুলো করে যাচ্ছে একটার পর একটা। আর কৃষি উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে কোনো অবদান রাখার সুযোগ আছে কিনা বেসরকারি পর্যায় থেকে? এখন যেটা হয়েছে করোনা কালে বলবো, শহর থেকে গ্রামে লোক চলে গেছে এবং দেশের বাইরে থেকে অনেক লোক চলে আসছে, যার ফলে হচ্ছে কি গ্রামে একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে কৃষি উদ্যোক্তা। কেউ সার্ভিস প্রোভাইড করছে, বিশেষ করে ফার্ম মেকানাইজেশনে। কেউ ডিলার হিসেবে দোকান খুলে দোকানে ব্যবস্থাপনা করছে এবং সেখানে কৃষি ইনপুট বিক্রি করছে। আবার কেউ কিন্তু ঠিক একেবারে অর্চার্ড করছে, সবজি করছে এবং মাঠ ফসল করছে এবং ভ্যালু এডেড ফসল করছে, যার ফলে এখানে কিন্তু যথেষ্ট সংখ্যা কিন্তু উদ্যোক্তা তৈরি হয়েছে। এবং এই উদ্যোক্তারা আমি মনে করি যে তাদের প্রফিট কালচার করছে এবং এখান থেকে তারা যথেষ্ট প্রফিট করছে এবং এদের দেখে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। এবং এই উদ্যোক্তাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে ফান্ডিং। তারা যে সমস্ত সোর্স থেকে ফান্ডিং পায় সেগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ। এখানে যদি মোস্টলি আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের ডিলারের মাধ্যমে তাদেরকে ইনপুট দিই এবং যারা ডিলার তাদেরকে আমরা ক্রেডিট দিই। যারা কৃষি যন্ত্রপাতি কিনছে তারাও ক্রেডিট আমাদের কাছ থেকে সমস্ত যন্ত্রপাতি কিনতে পারছে, যার ফলে অনেক ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু মানে কিছু উদ্যোক্তা হিসেবে কাজ করার সুবিধা হয়েছে। কিন্তু এই ক্রেডিটে যদি ব্যাপকতাটা বেশি হতো, যদি আমরা প্রচুর পরিমাণে ক্রেডিট দিতে পারতাম
এবং আমাদের প্রাইভেট সেক্টর যদি লো কস্টে টাকা বড় করে যদি এই সমস্ত যন্ত্রপাতি বা ইম্পোর্ট দিতে পারতো, তাহলে তাদের পক্ষে সুবিধা হতো কি যে তারা অনেক বেশি পরিমাণে কিন্তু ব্যবসা করতে পারতো। আচ্ছা, আমি একটু ডক্টর আনসারি, আমি আপনাকে থামছি, আমি একটু ডক্টর জয়নুল আবেদিন আপনার কাছে আবার ফিরতে চাই। আমাদের কৃষিমন্ত্রী মহোদয়ের সংযোগটাতে একটু বিঘ্ন ঘটেছে। আপনি যদি বলেন যে এই উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে সরকার কি সহায়তা করতে পারে, বা আমরা কি নতুন করে কৃষক সৃষ্টি করতে পারবো যদি কেউ আগ্রহী না হয়, বা আগ্রহী করতে হলে তাদেরকে কি করতে হবে? আর ডক্টর আনসারি যেটি বললেন, সেই সহায়তা কি যথাযথভাবে কৃষক নিতে পারবে বা একজন নতুন উদ্যোক্তা নিতে পারবে? আমার খুবই খুবই সুন্দর প্রশ্ন। এবং আনসারি সাহেব যেটা বলেছেন যে মানে আসলে আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে, আমাদের সেই একই কথাটা আমি বলতে হয়তো সময়ের জন্য বলতে পারিনি, যে আমি সম্পূর্ণ একমত। আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরির কতগুলো জায়গায়, একটা হলো যে এর টোটাল বাজারের যে ব্যবস্থাপনার ভিতরে দরকার, কিন্তু বিশেষ করে দরকারটা হলো আপনার যে গ্রামে গঞ্জে মন্ত্রী মহোদয় আসছেন, যে আমাদের যে সমস্ত জায়গায় বড় বড় আসলে ট্রেড এই কৃষি পণ্যের বাজার ব্যবস্থা আছে, ওই সমস্ত জায়গায় আমরা ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতে পারি কিনা, যারা ওই সমস্ত জায়গাতে স্টোরেজ তৈরি করবে, সবজি বা অথবা যেগুলো পেরিশেবল প্রোডাক্ট আছে সেগুলো স্টোরেজ তৈরি করবে, অথবা ছোট ছোট পোস্ট হারভেস্ট প্রসেসিং, যে আপনার টমেটো কিনে সেটার থেকে আচার তৈরি করা কিংবা পেস্ট তৈরি করা, এই ধরনের। আমি একটু উদাহরণ বলছি। অথবা আনারস, যে মধুপুরে আনারসের কেন প্রসেসিং সেন্টার হতে পারে না, প্রসেসিং প্ল্যান্ট হতে পারে। ডক্টর জয়নুল আবেদিন, আমরা মন্ত্রী মহোদয়কে পেয়েছি, আমরা তাহলে একটু বিরতি থেকে ঘুরে আসি। মন্ত্রী মহোদয়, আপনি বিস্তারিত বলবেন। অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে যে আমরা কৃষি বাজার ব্যবস্থাপনায় কি করতে পারি, আমরা নতুন উদ্যোক্তা হিসেবে কৃষি উদ্যোক্তা তৈরি করতে কি করতে পারি, আরেকটা হলো যে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে কিনা। তিনটি প্রশ্ন এতটুকু আমরা আলোচনা করলাম, একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে যাব এই প্রশ্নগুলো জবাব জানার জন্য এবং কৃষিকে সমৃদ্ধ করার জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ সেটি জানবো। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি। আবারও স্বাগত ডিবিসির বিশেষ আয়োজনে। আমাদের আলোচনার বিষয় সমৃদ্ধ কৃষি, নাগরিক ভাবনা। আমাদের সাথে আছেন কৃষিমন্ত্রী মহোদয় ডক্টর আব্দুর রাজ্জাক। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ, প্রশ্নগুলো ছিল যে কৃষির ব্যবস্থাপনার কি হবে, বাজার ব্যবস্থাপনা এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করা সমৃদ্ধ কৃষির জন্য। আপনার ভাবনা থেকে আপনি যদি বলেন, প্রশ্নটা এরকমই ছিল। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে এই আলোচনার সাথে সম্পৃক্ত করার জন্য। সমৃদ্ধ কৃষি, নাগরিক, আমরা সবসময় সমৃদ্ধ কৃষি চাই। এখনো বাংলাদেশের ৬০-৭০% মানুষ গ্রামে বাস করে, কোনো না কোনো ভাবে তারা জীবিকার জন্য কৃষির উপরে নির্ভরশীল। কাজেই কৃষি সমৃদ্ধির সাথে বাংলাদেশের সার্বিক অর্থনীতি বহুলভাবে নির্ভরশীল, নানানভাবে এটা নির্ভরশীল। যদিও ইদানিং আমাদের টোটাল জিডিপি বা জাতীয় আয়ে কৃষির অবদান কমে আসছে, বাড়ছে আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টর বা শিল্প কারখানা এবং সেবা খাত উৎপাদন এবং সাথে সাথে সেবা। কিন্তু তার সাথে আমরা সবসময় প্রত্যাশাও করি যে আরো বেশি আমাদের কি হওয়া উচিত। কৃষির অবদান কমলেও সার্বিকভাবে কৃষির গুরুত্ব অনেক বেশি, যেহেতু অনেক মানুষের জীবিকা এবং তাদের কর্মসংস্থান, এখনো প্রায় 40% মানুষ প্রত্যক্ষভাবে কর্মসংস্থান আসে কৃষি থেকে। আমাদের কৃষি উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। এটি শুধু ফসলে না, আমরা যদি বলি হাঁস মুরগি, গরু, গবাদি পশু, মাছ, প্রত্যেকটা ক্ষেত্রে যে সাবসেক্টর গুলো আছে কৃষির, সবগুলো সেক্টরেই উৎপাদন বহুলভাবে, এবং সেটা খুব দৃশ্যমান। আমরা জানি যে স্বাধীনতার পরে 1971 সালে আমাদের কৃষি খাদ্য উৎপাদন ছিল 11 মিলিয়ন টন, 1,10,00,000 টন। সেটি কিন্তু বেড়ে ধানের উৎপাদনই হয়েছে প্রায় 3,80,00,000 টন। এবং আমরা যদি ভুট্টা এবং গম ধরি, তাহলে সব মিলে এটা প্রায় 4,31,00,000 টন। এই উৎপাদন বৃদ্ধি পেয়েছে, শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে, ডালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, ফলেরও উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অনেক ফলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, সব শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হলো যে এই উৎপাদন বৃদ্ধির ফলে আমাদের কৃষকদের জীবনযাত্রার মান কতটুকু উন্নত হয়েছে, কৃষি কতটা একটা লাভজনক পেশা। আমরা উৎপাদন বৃদ্ধি যদি ধরি, কিভাবে উৎপাদন বৃদ্ধি হলো? উৎপাদন বৃদ্ধি হলো যে আমাদের বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে, উন্নত জাত,
তারপরে বিভিন্ন রাসায়নিক ব্যবহার, সার, তারপরে পানির ব্যবহার, সেচের ব্যবহার, সেচ নির্ভর কৃষক। কৃষি তো হলো আমাদের, আমরা জানি যেটা প্রকৃতি নির্ভর মূলত ছিল এবং অঞ্চল নির্ভর। একটা অঞ্চলের জমি, ভূমি, জলবায়ু এগুলোর উপরে নির্ভর করে কি ধরনের ফসল হবে, কি ধরনের উৎপাদন হবে। তো অনেকটাই প্রকৃতি নির্ভর। তারপরেও আমি বলবো যে আমাদের সরকার অনেক, বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 96 সালে সরকার এসেছিলেন, তিনি এসে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন। সারের দাম কমিয়েছিলেন এবং কৃষিতে আমরা যেটাকে বলি ভর্তুকি, সাবসিডি, উনি বলেছেন এটা সাবসিডি না, এটা হলো প্রণোদনা। কালকেও উনি ক্যাবিনেট মিটিং এটা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমার সরকার, আমি কোনোদিন বলি না যে এটা সাবসিডি, এটি হলো প্রণোদনা। একটা প্রশ্ন করতেই হচ্ছে, গত বাজেটে আমরা শুনেছিলাম যে 9,500 কোটি টাকার কৃষি খাতে ভর্তুকি এবং কৃষি খামার যান্ত্রিকরণে এবং 5,000 কোটি টাকা ছিল শুধু কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে। এই দুটো কি সফলভাবে হয়েছে? আমাদের অর্থবছর প্রায় শেষ। সফলভাবে একটা হলো যে আমাদের 15,000 কোটি টাকার মতো আমরা লোন দিই, সেটা 8 থেকে 9% আপনার হলো এই সুদ, সেটা আমরা কমিয়ে কিন্তু 4% সেটা কিন্তু ব্যবহৃত হয়েছে। যে 5,000 কোটি টাকা দেওয়া হয়েছিল 1,21,000 কোটির মধ্যে কৃষি প্রণোদনা হিসেবে, সেটা মূলত আপনার গবাদি পশু এবং ইয়েতে মৎস্য সেক্টরে ব্যবহৃত হয়েছে এবং সেখানে মোটামুটি ব্যবহৃত হয়েছে। ফসল সেক্টরে আপনার আমাদের 9,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকার আমাদের প্রণোদনা আছে, সেটা আমরা সার সহ অন্যান্য যে কোনো খাতে দিতে পারি। যেমন আমি এবার উল্লেখ করতে চাই, এবছর আমরা হাইব্রিড রাইসে 76 কোটি টাকা প্রণোদনা দিয়েছি। এটা বীজে দিয়েছি, বীজের দাম বেশি, মানুষ হাইব্রিড করতে চায় না, আমরা উৎপাদন বাড়াতে চাই। চাল যদিও একটু মোটা, তারপরেও আমরা 76 কোটি টাকা প্রণোদনা দিয়েছি। কাজেই আপনার ধরেন এই 3,000 কোটি টাকার আমরা প্রকল্প নিয়েছি, এটা কেবল শুরু হয়েছে এই বছর। এই বছরও আমরা প্রচুর এই যান্ত্রিকরণের জন্য, কৃষি উৎপাদন খরচ অনেক বেশি, এটাকে লাভজনক করতে হলে কৃষি উৎপাদনের খরচ কমিয়ে আনতে হবে। চাষিরা কিভাবে কমাবে? শ্রমিকের দাম অনেক বেশি, মজুরি অনেক বেশি, এবং এই যান্ত্রিকরণ একটা সহজ পথ, তার মাধ্যমে আমরা খরচ কমিয়ে আনতে পারি। জমি চাষ থেকে শুরু করে জমিতে ফসল লাগানো, কাটা, মারাই এবং প্রক্রিয়াজাত সবকিছু যদি আমরা যান্ত্রিকরণ করতে পারি তাহলেও অনেক খরচ কমে যাবে। সরকার কৃষিকে লাভজনক করার জন্য আর একটি, আপনারা আমি খেয়াল করেছি সবাই বলেছেন বাজারজাত করো। বাজারটা কিন্তু নির্ভর করে শুধু আমাদের উদ্যোগের উপর না, এটার চাহিদা এবং উৎপাদন, সরবরাহ এবং চাহিদা একেবারে মূল কথা, একদম অর্থনীতির বেসিক কথা, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই বছর 2 বছর আগে ধানের দাম ছিল না, গত বছর যেহেতু আমাদের আমন এবং আউশের ক্ষতি হয়েছিল, চাষিরা কিন্তু অনেক দাম পেয়েছে। এই মুহূর্তেও কিন্তু চাষিরা ধানের দাম পেয়েছে। আপনি আরেকটু অনেক সময় সবজি করে আপনি যদি আবার একটু থামাই, আপনি ঠিকই বলেছেন গতবারের থেকে ধান এবং চালের দাম আপনারা বাড়িয়েছেন, পরিধান কমিটির সর্বশেষ মিটিং, এবং তার প্রভাব কিছু আমরা দেখছি, বাজারে কিছুটা আগের থেকে ধান পাচ্ছে, কিন্তু সেটি কি যথেষ্ট? কৃষির উৎপাদন মূল্য একই সঙ্গে যদি এবার খুব আলোচনা হয়েছে, একটু আগে আমরা বললাম যে ফলে ব্যাপক উৎপাদন হয়েছে, কিন্তু আমরা রিপোর্ট করেছি, গণমাধ্যমে এসেছে যে তরমুজ বিক্রি হচ্ছে ঢাকা শহরে, তার 420 টাকা যে তরমুজ বিক্রি হয় তার 75 টাকা মাত্র পায় আমার কৃষক, যে ফসল ফলাচ্ছে মাঠে। এইটা আমাদের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের কি হস্তক্ষেপ হবে? বা আরেকটা বলছিলাম যে কৃষি উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে, এটা শুনবো বিরতির পরে এসে। দুই আলোচকে এই কথাটি বলেছিলেন, আমরা বিরতির পরে এসে আপনাকে দিয়ে আবার শুরু করবো। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা একটি বিরতি যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসির এই আয়োজনে। আমরা আলোচনা করছি সমৃদ্ধ কৃষি নাগরিক ভাবনার বিশেষ আয়োজন, আমাদের বিসেফ ফাউন্ডেশনের আয়োজনে। এইটিতে সহায়তা করেছেন এগ্রি বিজনেস লিমিটেড, এসিআই এগ্রি বিজনেস লিমিটেড। আমি কথা বলছিলাম কৃষিমন্ত্রী মহোদয় আপনার সাথে। আমি একটু ছোট্ট করে জানতে চাই, ডক্টর জয়নুল আবেদিন একটি প্রশ্ন করতে চেয়েছিলেন বিরতির আগে। আমি বিরতির আগে প্রশ্ন করতে চাইছিলাম যে বাজার ব্যবস্থাপনার সাথে আচ্ছা, সেটি আমি জানতে চাই। মন্ত্রী মহোদয় যদি বলেন বাজার ব্যবস্থাপনা সমৃদ্ধ কৃষিকে কিভাবে সাহায্য করবে, এবং এই বাজার ব্যবস্থাপনার সঙ্গে বেসরকারি খাতকে আমরা কিভাবে মেলাবো? ডক্টর আব্দুর রাজ্জাক। বাজার ব্যবস্থা
যেমন গত বছর এই করোনার প্রেক্ষিতে যে আমরা বাজার ব্যবস্থা, যখন গণপরিবহন বন্ধ ছিল, লকডাউন ছিল, তখন কিন্তু আমরা কৃষি পণ্যকে এই পরিবহনের লকডাউন থেকে মুক্ত করে দিয়েছিলাম। এবং আমাদের প্রশাসন, সিভিল এবং পুলিশ, আইন শৃঙ্খলা, তারা যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা এদের সাথে, মহাজনদের সাথে, আড়তদারদের সাথে সংযুক্ত। আমি সেটা বলতে চাই না, এটা করোনা ছাড়া সারা বছর ধরে কিভাবে আমরা বাজার ব্যবস্থাকে উন্নত করতে পারি সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই যে বর্তমান যে বাজার ব্যবস্থা আছে এটাও কিন্তু একটা সিস্টেমে ডেভেলপ করেছে। এই কারণ বাজার, এই শ্যামপুর, আপনার মিরপুর আড়তগুলো, কিংবা চিটাগাঙ্গের আড়তের সাথে আপনার পাইকার গুলো, এবং গ্রামের ইয়েতে আপনারা এই তরমুজের কথা বলেছেন, জি, এত কমে কিন্তু এখন কোনো কিছু বিক্রি হয় না। ঢাকার রাত্রে, আমার গ্রামে রাত্রে সবজি তুলে ভোরে আমি দেখি যে রাত 9টা-10টার দিকে গাড়িগুলো ছেড়ে রাত 3টা-4টার মধ্যে কারণ বাজার চলে আসে। মন্ত্রী মহোদয়, এইটা হয়তো দাম আপনি কম বলেন, কিন্তু আমরা রিপোর্ট করেছি যে খুলনার যে ক্ষেত থেকে বা দাকব থেকে ট্রলারে যে মালটা আসলো ঢাকায়, সেটি যখন ঢাকায় বিক্রি হচ্ছে যেটি 420 টাকায়, তার মাত্র 75 টাকা পাচ্ছে ওই কৃষক। এইটা তো একটু বেশি বৈষম্য হয়ে গেল কিনা? এই বৈষম্যটা সম্পর্কে এটা ধান বা ইয়ের ক্ষেত্রে হয় না। আচ্ছা, আমি কিছুটা স্বীকার করি, কিন্তু ট্রলারে আসলেও তো যে বিভিন্ন ইউনিয়ন, এই সে চাঁদাবাজি, এই সেইগুলোতে এত হওয়ার কথা না। আমি আপনার এটা গুরুত্ব সহকারে নিলাম। আমি এই অবশ্যই একদিনের মধ্যে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে দেখবো যে 75 এবং 400। গত বছর তো আমি অনেক খুলনার খামারিদের সাথে, তরমুজ চাষিদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা খুবই ভালো দাম পেয়েছে। দামের ধরেন এই যে কৃষি যে সমৃদ্ধ হচ্ছে, আপনারা বিশ্বাস করবেন না যে আমি এই বছর চ্যানেল আই এবং আমাদের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক তাদের একটা পুরস্কার বিতরণ নিতে গিয়েছিলাম, কৃষকদেরকে পুরস্কার দেওয়ার। ফরিদপুরের একজন মহিলা চাষি, সে 4 কোটি টাকার পেঁয়াজের বীজ বিক্রি করেছে, 4 কোটি টাকা, এবং তার লাভ হয়েছে 3 কোটি থেকে 3 কোটি কমপক্ষে। তিনি এক্স্যাক্টলি বলেন নাই, তবে সবারই ধারণা যে 3 কোটি টাকা প্রফিট হয়েছে। আপনার ফরিদপুরের একজন বড়ই আবাদ করে সে 45 লক্ষ টাকার বড়ই বিক্রি করেছে, 70 লক্ষ টাকার বড়ই বিক্রি করেছে। এগুলো অবিশ্বাস্য মনে হয়। 1 বিঘা জমি থেকে সামার টমেটো করে 7 লক্ষ টাকা আয় করেছে। আবার এই কৃষকই টমেটো বিক্রি করতে পারছে না, রাস্তায় ফেলে দিচ্ছে। সেইটা কি করে? এখানে আমাদের যদি প্রক্রিয়াজাতকরণ থাকতেই হবে না। আপনি কেচাপ করলেন, কেচাপের বাজার, এই কেচাপ খাওয়ার জন্য মানুষের আয় আছে কিনা, কয়জন মানুষ কেচাপ কিনে খেতে পারে? সমস্যা হলো এখানে। এই কেচাপ যদি আপনি বিদেশে রপ্তানি করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ডোমেস্টিক মার্কেট আমাদের খুবই লিমিটেড। 17 কোটি মানুষ, আমাদের যে উৎপাদন সবচেয়ে কোনো কিছুই সারপ্লাস হওয়ার কথা না। দুধ না, মাছ না, আপনার ডিম না, কিন্তু একটু যদি উৎপাদন বেশি হয় তাহলে আর বিক্রি করতে পারেন। সেখানে সরকার হস্তক্ষেপ করতে পারে কিনা, কৃষি বিপণন বা অন্য কোনোভাবে? বেশি যখন উৎপাদন বেশি তখন আর এটা করতে পারে না। কিন্তু ওইখানে বাজার ব্যবস্থাপনার কথাটা বলছি। বাজার ব্যবস্থাপনা আপনার সৈয়দপুর বাজারে আপনার 1000 লিটারের বেশি দুধ হলে আর বিক্রি হয় না। এই কেন কুড়িগ্রামের বাজারে আপনার 300 লিটারের বেশি দুধ হইলেই কুড়িগ্রামের চিলির বন্দর একটা ছোট হাটে আর দুধ বিক্রি হয় না, কারণ মানুষের আয় নাই। তার অর্থ কি দুধের দরকার নাই? কিন্তু আমরা যে বলছি মানুষের আয়, মাথাপিছু আয় বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে। 2000 ডলার খুবই কম। এটা যদি 4-5 হাজার ডলার হতো, 4-5 হাজার ডলার হতো তাহলে। মন্ত্রী, এই জায়গাটা একটা বৈষম্য যে গড় করতে গিয়ে 2000 হয়েছে, কিন্তু আপনার গ্রামের কৃষকদের সেটা হয়তো মানে $200 হবে আর কি। না না, সেটা তো ঠিক, এর মাঝেও কৃষক বা উৎপাদনকারীকে ইকুইটি একটা বড় ইস্যু। আচ্ছা, এর মাঝে আমরা কৃষককে বা উৎপাদনকারীকে কোনো সহায়তা করতে পারি কিনা বেসরকারি খাতে, একটু আমি মন্তব্যটা জানতে চাই ডক্টর। আমি কালকে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। আচ্ছা, বলুন। দেখেন, আপনার ডিএপি সার
এটা যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায় ছিল, তখন আপনার সার নিয়ে কি হয়েছে এটা আমি আর এটা আমরা জানি, হ্যাঁ। আপনারা জানেন, সবাই জানেন। 90 টাকা ছিল, সেটা আমরা 2009 সালে প্রথম ক্যাবিনেট মিটিং এটাকে আমরা করলাম 25 টাকা। আচ্ছা, প্রথম 28 টাকা, তারপরে 25 টাকা। গত 2019-এ 16 ডিসেম্বর থেকে এটা হলো আপনার মাত্র 16 টাকা। এই মুহূর্তে ডিএপি সার ভারত হইলো 38 রুপি, তার মানে ধরেন 45 টাকা। আর এটা আমরা বিদেশ থেকে আনতেছি প্রায় 70-80 টাকা। এই যে এত টাকার দাম আমরা ডিএপি এনে মাত্র 16 টাকা, পৃথিবীর কোন দেশে? এটা মাননীয় আচ্ছা, সেই জন্য তো সরকার শেখ হাসিনাই আপনার পার্শ্ববর্তী দেশ ভারতের 45 টাকা আর কেজি সারের দাম, এটা মাত্র 16 টাকায়। কিন্তু মন্ত্রী মহোদয়, সেই জন্য তো সরকার ধন্যবাদ পেতে পারে, এবং সরকারের এই সহায়তার জন্য কৃষক তার উৎপাদন যথেষ্ট বাড়াচ্ছে বা অনেক বেশি কৃষি উৎপাদন আমরা পাচ্ছি। আমরা বলছিলাম সব কিছুর উৎপাদন বেড়েছে, কিন্তু তার ব্যবস্থাপনার ক্ষেত্রে লাভ করার ক্ষেত্রে কি করতে পারে? আমি একটু বেসরকারি খাতের মতামত জানতে চাই। ডক্টর আনসারী, যদি আপনি বলেন যে এই যে যেটি আব্দুর রাজ্জাক বললেন মন্ত্রী মহোদয়, যে বেশি উৎপাদন হয়ে গেলে আর তার দাম পাচ্ছে না, সেক্ষেত্রে বেসরকারি খাতে এই প্রক্রিয়াকরণের ক্ষেত্রে কি কোনো অবদান রাখতে পারে না? প্রক্রিয়া তো একটা পদ্ধতি, অফকোর্স এটা একটা ব্যাপার আছে। তার আগে আমি যেটা বলবো যে অ্যাকচুয়ালি এই বাজার ব্যবস্থাপনার সাথে টেকনোলজি, প্রোডাকশন, সরবরাহ এবং প্রাপ্তি সবই কিন্তু ইনভলভ। ছোট একটা এক্সাম্পল দিই, লোহাগড়াতে টমেটো উৎপাদন হয়, সেখানে দুই ধরনের টমেটো করে, দেশি জাত এবং বিদেশি জাত। বিদেশি জাতের টমেটো তারা সামার টমেটো করে এবং 40 টাকা কেজি বিক্রি করে, কারণ এটা 25 থেকে 30 দিন হারভেস্টিং করে কিন্তু রাখা যায়। আর দেশি জাতের টমেটো করছে অনেক ক্ষেত্রে কোন জাত, যেটা মাত্র বিক্রি করতে হয় 20 টাকা 25 টাকাতে। এই যে ডিফারেন্সটা কেন? কারণ হলো কৃষক কিন্তু বার্গেন করতে পারছে। এখানে টেকনোলজি ভেরি ইম্পর্টেন্ট, এখানে স্টোরেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখনো নতুন আম উঠে গেছে, অথচ বাজারে কিন্তু 400 টাকা কেজি আম বিক্রি হচ্ছে বিদেশি আম, দেশি আম বিক্রি হচ্ছে 200 টাকা 200 টাকা। তো এইটা কিন্তু টেকনোলজি, প্রোডাকশন, আপনার সরবরাহ এবং প্রাপ্তি এগুলোর সাথে কিন্তু সম্পৃক্ত আছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন আমার কাছে, সেটা হচ্ছে যে এই যা উৎপাদন হলো সেটা প্রক্রিয়াজাত কারণের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। এখানেও কিন্তু একটা ব্যাপার আছে। আমরা জানি যে টমেটো ক্যাচাপ লাল টকটক না হলে কেউ কিনবে না। আমাদের দেশে যে সমস্ত টমেটো উৎপাদন হয় মোস্টলি এডিবল টমেটো, রান্না করে খাওয়ার জন্য, এগুলো দিয়ে যদি আমরা ক্যাচাপ বানাই তো লাল করতে হলে রং দিতে হবে, রং দিলে ফ্লেভার আসবে না, টেস্ট আসবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জাত লাগবে এবং জাতগুলো আমাদের দেশে আসছে। আমাদের সরকারের পলিসির কারণে যেহেতু আমরা ভেজিটেবলের বীজ বা টেকনোলজি এখন ওপেন করে দেওয়া হয়েছে, সেহেতু এখন নতুন নতুন জাত আসছে। এই জাতগুলো ইন্ট্রোডাকশন হচ্ছে এবং ইন্ট্রোডাকশন হওয়ার সাথে সাথে এগুলো আস্তে আস্তে দেখা যাবে যে এগুলো কিন্তু প্রক্রিয়াজাতকরণের জন্য উপযুক্ত হবে। তখন আমরা নিজেরা এটা প্রসেস করতে পারবো এবং টমেটো ক্যাচআপও বিক্রি করতে পারবো ডোমেস্টিক মার্কেটে, পাল্পও বিক্রি করতে পারবো দেশের বাইরে। কারণ আপনারা জানেন আমাদের দেশে যে সমস্ত পাল্প পাওয়া যায়, এসব দেশে কিন্তু টমেটো এত বেশি উৎপাদন করে না। তারা বাহির থেকে কিন্তু এই সমস্ত পাল্প আমদানি করে এরা কিন্তু টমেটো ক্যাচআপ বানায় এবং তারাকে প্রসেস করে প্যাকেট করে বিক্রি করে। সো এর সাথে কিন্তু সম্পৃক্ত হচ্ছে টেকনোলজি এবং জাত, এবং এই সমস্ত জাত কিন্তু বাংলাদেশে কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে এবং বহুল ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট সাকসেসফুল। কিন্তু ডক্টর আনসারী, এই যে নতুন যে জাতের টমেটো দরকার, বা আমরা অনেক ক্ষেত্রে শুনি যে আলু রপ্তানির ক্ষেত্রেও নতুন ধরনের জাতের আলু দরকার ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য, যেটা দেশে হয় না, কিন্তু প্রচুর ফ্রেঞ্চ ফ্রাই আমরা আমদানি করি, আমরা কেচাপও আমদানি করি। তাহলে এক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে তো একটা বড় ধরনের দরকার হবে, যে আমরা গবেষণা করে তেমন আলু তেমন টমেটো দরকার। সেটার ক্ষেত্রে আপনার মত কি? কোথায় গবেষণাটা হবে? কে করে দেবে, সরকার না আপনারা? আমাদের দেশে 6টি ক্রপ আছে যেগুলো মোটামুটি ভাবে প্রাইভেট সেক্টর এক সময় কিন্তু রিসার্চ করতে পারতো না বা রিলিজ করতে পারতো না। আর এই 6টি জাতের মধ্যে আলুও ছিল। রিসেন্টলি গভর্নমেন্ট পলিসি করেছে 3 বছরের মধ্যে 3 বছরের জন্য একটা উইন্ডো দিয়েছে, যে উইন্ডোতে যে কেউ ভালো জাতের টমেটো এখানে আনতে পারবে, রিসার্চ করতে পারবে, অ্যাডাপ্ট করতে পারবে, মার্কেটে রিলিজ করতে পারবে। খুব ভালো একটা খবর যে ইতিমধ্যে কিন্তু প্রায় 20-22টি জাত কিন্তু প্রাইভেট সেক্টর থেকে রিলিজ হয়েছে এবং এখানে অনেক জাতি আছে যেগুলো আপনার বেশি বায়োমাস অর্থাৎ সলিড পার্টিকুলার ম্যাটেরিয়াল হচ্ছে প্রায় 20%-এর বেশি। এসব জাতগুলো থেকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানানো সম্ভব, এসব জাত থেকে স্টার্চ বানানো সম্ভব। এবং এসিআই শুধু বাণিজ্যিক লাভের বাইরে এরকম গবেষণা খাতে কোনো খরচ করছে কিনা? আবার একটু বলবেন প্লিজ। মানে এসিআই বাণিজ্যিক লাভের বাইরে এরকম গবেষণা ক্ষেত্রে কোনো খরচ করছেন কিনা আপনারা? ব্যাপক আকারে গবেষণা করছি আমরা ধানে গবেষণা করছি,
প্রায় 50 কোটি টাকা ইনভেস্ট করেছি আমরা গত 5 বছরে এর সাথে জয়েন্ট ভেঞ্চার এবং গবেষণা করছি। আমরা আলুতে গবেষণা করছি, আমরা গমে করছি, আমরা ভুট্টাতে করছি, সবজিতে করছি। ইতিমধ্যে 23টা সবজি আমরা রিলিজ করেছি, 2টো ধান ইমব্রিড ধান রিলিজ করেছি, আমরা হাইব্রিড ধান রিলিজ করেছি, আমরা 13টা পটেটো আমরা রেজিস্ট্রেশন করেছি এবং 2টো গম, যথেষ্ট ভালো গম, প্রসপেক্টিভ গম যা রিল 5 টনের বেশি হবে, সেটাও আমরা রিলিজের পথে আছি। আমরা এই সব ফসলই কিন্তু আমরা। ধন্যবাদ। আমি একটু ডক্টর জয়নুল আবেদিন আপনার কাছে যেতে চাই। একজন কৃষি বিজ্ঞানী হিসেবে আপনি কি মনে করেন এই যে গবেষণার জায়গাটি সেইটি কতটা সরকারের থেকে করা উচিত, আর বাজার ব্যবস্থাপনা আর কোনো মতামত আছে কি যেটি কৃষি মন্ত্রী মহোদয় বললেন যে তারা দেখছেন, এবং আমরা কৃষি বিপণন অধিদপ্তরও আছে এখন জানি যারা অনেক কিছু করতে পারে, সেক্ষেত্রে আপনি মতামত যদি বলেন। আমি আসলে প্রথম কথা হলো গবেষণার ক্ষেত্রে সরকার যেটা করছে, যে প্রাইভেট সেক্টর ইস্পাহানি অথবা এসিআই অথবা আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে এখন গবেষণা আগে আসতেছে, এটা সরকারেরও একটা প্রণোদনার ফলেই হয়তো সেটা আসছে, এবং সেটা আমার মনে করি এটাকে আরো জোরদার করা দরকার। তো আমি আবার তোমার মূল প্রশ্নটা যাওয়ার আগে আমি একটু মাননীয় মন্ত্রীর কাছে বলতে চাই, এই যে বাজার ব্যবস্থাপনার কথা বলছি, বাংলাদেশে খাবারের যে নিরাপদ খাবারের যে বিষয়টা আসছে, সেটারও বাজার ব্যবস্থাপনাটাকে আসলে গড়ে তোলা দরকার। আমরা চাই, কারণ ওই জায়গাটাও ঠিক মতো এখন আরো খুবই ওটা অবিন্যস্ত রয়ে গেছে। আমরা মনে করি যে এই যে ওইখানেও এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট দরকার, এবং যারা এন্টারপ্রেনার হবে নিরাপদ খাবারের জন্য তাদেরকে দরকার লাগলে আসলে প্রণোদনা দেওয়া দরকার, যে এই নিরাপদ খাবারের জন্য উৎপাদন থেকে আরম্ভ করে তার গবেষণা এবং উৎপাদন এবং বাজারজাতে সব জায়গাতেই আসলে এন্টারপ্রেনার দরকার, এবং সেই জায়গাতেও আপনার যে প্রণোদনা রয়ে গেছে সেটাও তাদের কাছে যেতে পারে। এই সাথে আমরা মনে করছি, স্পেসিফিক মনে করতেছি যে কারওয়ান বাজারে আপনি যেরকম এই মানিক এভিনিউতে সপ্তাহে 1 দিন বা 2 দিনের একটা বাজার ব্যবস্থা হয়েছে, ওইটাকে একটু স্থায়ীকরণ করা যায় কিনা, কারওয়ান বাজারের মতো কোন একটা জায়গায় নিরাপদ খাবারের জন্য একটা ল্যান্ডিং পয়েন্ট, একটা বাজার তৈরি করা, আপনার জায়গা কৃষকেরা বা ব্যবসায়ীরা জায়গা পেতে পারে কিনা। এটা গুড থিং, যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সব খাবারই নিরাপদ না হয়েছে ততক্ষণ পর্যন্ত পাশাপাশি এটা একটা সেপারেট একটা আলাদা বাজার ব্যবস্থা। আমি তাহলে একটু মন্ত্রী মহোদয়ের কাছে শুনে আসি আপনার এই মন্তব্য কি বলেন মন্ত্রী মহোদয়। মন্ত্রী মহোদয় আপনি বলেন। আমি তার আগে শুধু একটি বাক্য বলি, আপনি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে জয়েন করেছিলেন, এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সেখানে আগাম মানে ছেড়ে দিয়ে সেই চাকরিটা রাজনীতিতে জয়েন করেছেন এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আপনার ঘাড়ে দায়িত্ব একটু বেশি বলে আমরা মনে করি। আপনি কি বলেন এই বিজ্ঞানের এই কৃষি বিজ্ঞানের এই গবেষণা এবং বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন, যেটি ডক্টর জয়নুল আবেদিন বললেন? গবেষণা তো এটা একটা অব্যাহত প্রক্রিয়া, আমরা বলি যে এটা ডাইনামিক প্রসেস। আমরা কৃষি গবেষণা করে একটা নতুন জাত বের করলাম, কিছুদিন পরেই দেখা যাবে যে জাতটা ডিজেনারেট করছে বা নানান সমস্যা হচ্ছে, আর একটা নতুন জাত আনতে হবে। প্রথম দিকে যে আমার উৎপাদনশীলতা ছিল, উৎপাদনশীলতা আমরা আরো বাড়াতে চাচ্ছি। আমাদের বিআর 28, বিআর 29 খুবই জনপ্রিয় একটা জাত, কিন্তু এই জাতকে আমরা গভীরভাবে চিন্তা করছি যে আমাদের রিপ্লেস করতে হবে। রিপ্লেস করতে হলে কি করতে হবে? নতুন জাত। আমাদের 81, 89 এত ভালো জাত এসছে, হাইব্রিডের চেয়েও মনে হয় যে উৎপাদনশীলতা বেশি, এবং তারা বাজারে অবশ্যই একটু সময় লাগবে, আমরা ইনশাল্লাহ এগুলো 28, 29 এগুলোকে রিপ্লেস করতে পারবো। আমরা লবণাক্ত দূর করার জন্য সহিষ্ণু ধানের জাত আমরা আবিষ্কার করেছি, এবং এই উপকূলবর্তী এলাকায়, লবণাক্ত এলাকায় এই ধানের জাতগুলো হচ্ছে। এখানে এটা একটা দিক, এই গবেষণা তো করতেই হবে, প্রাইভেট সেক্টর করছে, সেটাকে আমরা অভিনন্দন জানাই। এটা সার্বিক সবাই মিলেই কাজ করতে হবে। প্রাইভেট সেক্টর তারা আরো বেশি তাদের সীমাবদ্ধতা নাই, তারা অনেক কিছু করতে পারে। সেক্ষেত্রে মন্ত্রী মহোদয় একটা প্রশ্ন ওঠে যে যারা গবেষণায় কাজ করে প্রাইভেট, তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া যায় কিনা, তাদের কোনো দেওয়া যায় কিনা, টাকার ব্যবস্থা করা যায়? তাদেরকেও আমরা সহযোগিতা দিচ্ছি না, সেটা দেওয়ারও সুযোগ আছে এবং আমরা দিচ্ছি। এবং আমাদের বিজ্ঞানীরাই যে এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে গিয়ে প্রাইভেট সেক্টরে চাকরি করছে গবেষণা প্রতিষ্ঠান থেকে। আমার অতিরিক্ত দায়িত্ব, আমি সেটা বুঝি যে এই যে বাজারজাতকরণের বিষয়টা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই আলোচনা হয়তো অব্যাহত থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু আমি মনে করি এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা সম্প্রতি কৃষি মার্কেটিং ডিপার্টমেন্ট এটাকে অনেক শক্তিশালী করছি। তাদের আগে কাজ ছিল
বাজার থেকে কোন সবজির কি দাম, কোন চালের কি দাম, এগুলো ই করা। কিন্তু এখন তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি যে চাঁপাই নবাবগঞ্জের আমের একজন চাষির সাথে, আমের একজন মহাজনের সাথে কাউরন বাজারের একজন আড়তদারের সাথে যোগাযোগ করে দিতে হবে, দাম বলে দিতে হবে, এবং নিরাপদ খাদ্যের কথাও যেটা বলেছে। এবং অনলাইনের একটা প্ল্যাটফর্ম আমরা সৃষ্টি করছি ইয়ের সাথে, আইসিটি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, যাতে এই ইয়ের মাধ্যমে তারা এই অনলাইনেও আপনার বিক্রি করতে পারে। এবং বিভিন্ন পাওয়া যায় কিনা, হ্যাঁ, আমাদের যে আধুনিক কিছু মার্কেট হয়েছে, ডিপার্টমেন্টাল স্টোর, যেগুলো আপনার সেগুলোর সাথে সেগুলো আমরা যোগাযোগ। আর একটা যেটা নিরাপদ খাদ্য, এটা তো একটা নতুন দিক। এই নিরাপদ খাদ্যেরও আমরা এখন মানে বিরোধিতা করছি। এটা আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। মানুষ এখন এই যে ভার্মি ফার্টিলাইজার যে ব্যবহার, ভার্মি কম্পোস্ট, এই ভার্মি কম্পোস্টও তারা এটা ব্যবহার করা শিখছে এবং এই নিরাপদ খাদ্য সম্পর্কে তাদের একটা ধারণা জন্মেছে। এটাকে আমরা জন্মক্রিয় করছি। সম্প্রতি আমাদের ক্যাবিনেটে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, এটার একটা নীতিমালা হয়েছে, অনুমোদন হয়েছে। আমরা এটা আন্তর্জাতিক বাজারে কিভাবে ঢুকতে পারি, এখন আন্তর্জাতিক বাজারে আপনার রপ্তানি করতে হলে আন্তর্জাতিক প্রমাণ করতে হবে, সার্টিফিকেট লাগবে, যেটা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে। ধন্যবাদ কৃষিমন্ত্রী মহোদয় আপনাকে। অবশ্যই নিরাপদ খাদ্যের ব্যাপারটাও আমরা মন্ত্রণালয় বা সরকার সম্প্রতি আপনার গুড এগ্রিকালচার প্র্যাকটিসের এটা আমরা এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস নিয়ে একদিন আলোচনা করতে চাই, গ্যাপ নিয়ে। নিশ্চয়ই আপনাকে আমরা পাবো। আপনার কাছে সেই প্রতিশ্রুতি আমরা আজকে চাচ্ছি যে আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা গ্যাপ নিয়ে একটা আলোচনা করব। আজকের মতো অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। সর্বশেষ ডক্টর জয়নুল আবেদিন যদি শেষ করেন, গ্যাপেরটা নয় পরে বললেন, এটা আরেকটা আলোচনা নিশ্চয়ই আমরা ভবিষ্যতে করব। আপনি আজকের মতো যদি শেষ করেন। আমার আজকে মানে সুন্দর আলোচনা হয়েছে, শুধু আমার একটু বক্তব্য, খুবই ভালো আলোচনা হয়েছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের কথাটা আবারও, যে বাজার ব্যবস্থাপনাটাকে যাতে কৃষক যাতে ন্যায্য মূল্য পায়, সেটার জন্য আসলে আরো বেশি আলোচনা এবং সরকারের আরো পদক্ষেপ দরকার এবং প্রাইভেট সেক্টরের দরকার। এবং নিরাপদ খাদ্যের জন্য আমরা মনে করি যে একটা যদি কাউরান বাজারের মতো একটা বাজার যদি মানে ঢাকায় একটা জায়গা পাই, আপনার যেটা ওইটারই আপনার যেটা শুরু করেছেন এটারই একটা এক্সটেন্ডেড ভার্সন, যেখানে সকল নিরাপদ খাবার আসবে এবং যারা মানে এই স্বপ্নের মতো দোকান ওখানে গিয়ে কিনে আসবে, ছোট ছোট যারা ধন্যবাদ তারা ওখান থেকে নিয়ে আসবে। ধন্যবাদ ডক্টর জয়নুল আবেদিন। আমরা তেমন একটা বাজার চাই এবং একই সঙ্গে এসিআই যারা বাজার ব্যবস্থাপনার সঙ্গে আছেন তাদেরকেও চাই যে তারাও এরকম মার্কেট সৃষ্টি করুক। শুধু এসিআই এর স্বপ্ন না, সারা কৃষির জন্য, সারা দেশের জন্য এমন ব্যবস্থা করা যায় নাকি। আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী আবার দেখা হবে আপনাদের সাথে। বিশেষ আয়োজনের এখানে সমাপ্তি। সকলকে ধন্যবাদ।